জুলাই মাসের এক ঝলমলে দুপুর, আকাশে রোদ, তবে হাওয়ায় এক নরম স্পর্শ। অফিসের জরুরি মিটিং শেষে আমি শহরের এক পোশাকের দোকানে গেলাম কিছু নতুন শার্ট কিনতে। দোকানের ভেতরে ঢুকতেই এক মুহূর্তের জন্য যেন থমকে গেলাম। কাউন্টারের ওপারে বসা এক নারী, বয়স আনুমানিক ৩৫-৩৬, পরিপাটি সাজে, হালকা বাদামি শাড়িতে, চোখে চশমা, মুখে একরকম পরিণত কোমলতা, চোখে তীক্ষ্ণ কিন্তু আকর্ষণীয় এক দৃষ্টি। গায়ের রং হালকা গমের মতো উজ্জ্বল, তার আত্মবিশ্বাসী চলাফেরা এবং অভিব্যক্তিতেই একটা দৃঢ়তা ফুটে উঠছিল। আমি ঠায় তাকিয়েছিলাম, মনে একটা চেনা ভাব ছুঁয়ে যাচ্ছিল। এমন সময় আমাদের চোখাচোখি হল। তুমি কি রাহুল? এক মুহূর্ত চুপ করে জিজ্ঞেস করলেন তিনি। আমি কিছুটা হতবাক হয়ে বললাম, ম্যাডাম, আপনি কি শালিনী ম্যাডাম? উনি হেসে ফেললেন। হ্যাঁ রে, ৭ বছর পর তুই আমাকে চিনলি? তুই তো অনেক বড় হয়ে গেছিস। হাসিটা এখনও আগের মতোই উষ্ণ আর আত্মবিশ্বাসী। স্কুলে পড়ার সময় আমি ওর ছাত্র ছিলাম, ইংরেজি পড়াতেন। তার ক্লাসে বসা মানে ছিল শুধু পড়াশুনো নয়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি শেখার এক ভিন্ন অনুভব। আমি কিছুটা কুণ্ঠিতভাবে বললাম, আসলে আপনার মতো কাউকে ভুলে যাওয়া যায় না, শুধু সময় হয়তো অনেক দূরে নিয়ে যায়। উনি মৃদু হেসে বললেন, তুই তো এখন বড় চাকরি করিস। বেশ, দেখছি পাল্টে গেছিস অনেক। আমি বললাম, আপনাকেও খুব বদলে গেছে মনে হচ্ছে না, বরং আগের থেকেও বেশি পরিপূর্ণ আর প্রাণবন্ত লাগছে। উনি হেসে কিছু বললেন না, শুধু চোখে এক অনুচ্চারিত কৃতজ্ঞতা ফুটে উঠল। শুধু আমার চোখ বলছিল কিছু, যেটা হয়তো উনি অনুভব করছিলেন, বুঝেও কিছু বলছিলেন না। দোকান থেকে বেরোনোর সময় উনি নিজেই বললেন, চল, আমার বাসা খুব কাছেই, ১ কাপ চা খেয়ে যাবি? একটু চমকে গেলাম, এক্ষুনি? হ্যাঁ, আমি সদ্য এই ফ্ল্যাটে ফিরেছি, সব অগোছালো, তুই গেলে ভালো লাগবে, তোর সাথে অনেক কথা জমে আছে। আমি মাথা নাড়লাম, আজ যেন দিনের পরিকল্পনা নিজে বদলে নিচ্ছে। আমরা গাড়িতে উঠলাম, হালকা রোদের আলো পড়ছিল ওর মুখে। আমি জানালার দিকে তাকিয়ে থাকার ভান করলেও স্বামী মারা যাওয়ার পর অনেক বছর বাবার বাড়িতে ছিলাম। এখন আবার নিজের ফ্ল্যাটে ফিরেছি, কয়েকটা কাজ বাকি আছে, বিক্রি করব চিন্তা করছি। কিছুটা সময় নিজের জন্য রাখতে চাই। আমি শুধুই শুনছিলাম, কোনো প্রশ্ন আসছিল না, শুধু অনুভবের গভীরতা বাড়ছিল। বাড়ির সামনে গাড়ি থামল। উনি বললেন, চল, ১ কাপ চা খাও, কথা হবে। আমি গাড়ি পার্ক করে ওনার পেছন পেছন ফ্ল্যাটে ঢুকে গেলাম। ফ্ল্যাটটি ছোট, কিন্তু সাজানো পরিপাটি। জানালা দিয়ে নরম আলো আসছে। পর্দাগুলো সাদা আর হালকা নীল রঙের। দেয়ালে বইয়ের শেলফ, পাশে একটা সোফা আর ছোট্ট টেবিল। দেয়ালের ফ্রেমে এখনও রয়ে গেছে পুরানো ছবি, একটাই শালিনী ম্যাডাম, আর পাশে এক অচেনা পুরুষের মুখ। আমি ভদ্রভাবে বসে পড়লাম সোফায়। তিনি বললেন, তুই বস, আমি চা বানিয়ে আনি। কিছু খাবে? না না, কিছু না, আপনি চা আনুন শুধু। রান্নাঘরের দিকে যেতে যেতে তার চলাফেরার মধ্যে এক ধরনের পরিণত নারীত্ব ফুটে উঠছিল। অবদমন নয়, একান্ত আপন সম্মানবোধের প্রকাশ। চা বানাতে বানাতে উনি বললেন, তুই এখন কোথায় থাকিস? আমি বললাম, দূরে না, এই শহরেই। একাই থাকি। অফিসের ব্যস্ততা, ঘরে ফিরলে নীরবতা। তিনি একটু হেসে বললেন, তাই বুঝি, এখনকার ছেলেরা একা থাকতে শেখে, অথচ আমরা একা থাকতে শিখতে বাধ্য হই। চায়ের কাপ হাতে তিনি বসলেন আমার পাশে, খুব কাছাকাছি, কিন্তু ঠিক গায়ের সাথে গা লাগা নয়, একরকম ভারসাম্য রক্ষা করে বসা। তিনি এবার একটু নিচু ঝরে বললেন, রাহুল, তুই জানিস আমি খুব কষ্টের মধ্য দিয়ে গিয়েছি। স্বামী হারানোর পর এই শহরে ফিরে আসতে আমার অনেক সাহস লেগেছে। আমি বললাম, আপনার চোখে আজ যা দেখছি, তাতে মনে হয় আপনি কষ্টকে জয় করেছেন। উনি চুপ করে রইলেন। চোখে একটু জলের ঝিলিক দেখা গেল, হয়তো সেটা রোদে পড়া আলো, বা হয়তো স্নিগ্ধ বেদনা। হঠাৎ উনি বললেন, আমার বয়স তো এখন অনেক, তুই নিশ্চয়ই বোঝেস, এই বয়সে মানুষ শরীরের থেকে বেশি স্পর্শ চায়, সাহচর্য, একটু বোঝাপড়া। আমি চুপ করে রইলাম। সময় যেন দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য। চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতেই ওনার আঙুলের নখ আমার হাতে গা ছুঁয়ে গেল। উনি সরালেন না, আমিও না।
মুহূর্তটা কথা বলল, অনেক কথা, কোনো শব্দ ছাড়া। আমি একমুখে তাকিয়ে থাকলাম ওনার দিকে। সেই আগের শালিনী ম্যাডাম নেই। এখন তিনি একজন সম্পূর্ণ নারী, যার চোখে আছে অভিজ্ঞতা, ঠোঁটে দুঃখ আর মুখে গর্ব। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই চাইলে মাঝে মাঝে আসতে পারিস, এই নীরব দুপুরগুলো ভাগ করে নিতে। চোখের ভাষায় আমি বললাম, আমি আসব। আমরা জানালা দিয়ে বাইরের রোদ দেখছিলাম, কিন্তু ভেতরের আলো তখন আরও উজ্জ্বল, আরও উষ্ণ। সন্ধ্যা নামার আগে শালিনী ম্যাডামের ঘরে বাতি জ্বলে উঠেছে। উনার মুখে তখন নরম হাসি। চায়ের কাপ খালি, কথাগুলো পূর্ণ। উনি উঠে দাঁড়ালেন। হঠাৎ মুখটা আমার দিকে ফিরিয়ে বললেন, চল বারান্দায় যাই, হাওয়া ভালো লাগবে। বারান্দায় দুজন পাশাপাশি দাঁড়ালাম। উনার শাড়ির আঁচল বাতাসে উড়ছিল। আমি একটু সাহস করে বললাম, আপনি এখনও আগের মতোই সুন্দর। উনি চোখে চোখ রাখলেন, মৃদু হেসে বললেন, তুই আগে চোখ দিয়ে দেখতি, এখন মনে দিয়ে দেখিস বোধহয়। আমি হাত বাড়িয়ে ওনার আঙুল ধরলাম। উনি সরালেন না, বরং আঙুলগুলো আমার হাতের মাঝে শক্ত করে জড়ালেন। সেই স্পর্শে এত মায়া, এত কথা। আমি ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে গেলাম। উনি নড়লেন না, চোখে ছিল সমঝোতা, ঠোঁটে নীরব সম্মতি। আমি বললাম, আপনার গালে একটা চুমু দিতে পারি? উনি খুব আস্তে বললেন, তুই চাইলে কিছু বলার থাকবে না আমার। আমি ওনার গালের পাশে ঠোঁট ছুঁয়ে দিলাম। নরম, আবেগময় স্পর্শ। একটুকরো দীর্ঘশ্বাস ওনার মুখ থেকে বেরোল, হয়তো স্বস্তির, হয়তো জমে থাকা অভিমান ভাঙার। উনি এবার আমার মুখের দিকে হাত বাড়িয়ে দিলেন, বললেন, এত বছর পর কেউ আমাকে এভাবে ছুঁয়েছে। আমি ওনার কাঁধে হাত রাখলাম, তারপর ওনার বুকের পাশে মাথা রাখলাম। উনি জড়িয়ে ধরলেন, দুই হাতই বুকের কাছে টেনে। সেই আলিঙ্গনে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল তৃষ্ণার মতো গভীরতা আর পরিণত আত্মসমর্পণ। ধীরে ধীরে শরীর ও মন কথা বলতে শুরু করল। ওনার বুকের স্পন্দন শুনতে পাচ্ছিলাম আমি। ওনার নরম উষ্ণ শরীর যেন একটা দীর্ঘ অপেক্ষার ক্লান্তি পেরিয়ে এসে আমার ছায়া একটু জিরোচ্ছে। উনি আলতো করে আমার হাত ধরলেন। আমি থামিয়ে দিলাম, বললাম, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, কামনা নয় শুধু। উনি চোখ মেলে তাকিয়ে বললেন, তাই তো তোকে এতটা কাছে আসতে দিলাম। সেই রাতে কিছু হয়নি যা দেখানোর মতো, কিন্তু যা ঘটেছিল তা অনুভবের মতো। ঘনিষ্ঠতা ছিল, নগ্নতা নয়। ভালোবাসার ভাষা ছিল, চাহিদার নয়। রাত তখন গভীর। জানালার বাইরে মৃদু হাওয়া বয়ে চলেছে, আর ঘরের ভেতরে আলো জ্বলছে নরম, একটা হলুদ আবছা ল্যাম্পশেডের আলো। শালিনী ম্যাডাম আমার পাশে বসেছিলেন, বিছানার ধারে, চুল খোলা, চোখে এক ধরনের ক্লান্ত সৌন্দর্য। আমি বিছানায় হেলান দিয়ে বসে আছি, তার দিকে তাকিয়ে, চোখ সরাতে পাচ্ছি না। উনি ধীরে ধীরে বললেন, রাহুল, আমি জানি এই বয়সে আমার থেকে ছোট কারোর সঙ্গে এমনভাবে ঘনিষ্ঠ হওয়া সমাজ মানে না। কিন্তু মন তো সমাজের নিয়ম মেনে চলে না, তাই তো? আমি এগিয়ে গিয়ে তার হাত ধরলাম, বললাম, আপনার পাশে যখন বসি তখন মনে হয় আপনি আমার বয়সের চেয়ে অনেক বেশি তরুণী, আর আমি আরও পরিণত হয়ে উঠি। তার শরীরে তখন ছিল শাড়ির ওপর একটি হালকা চাদর। আমি খুব আস্তে ওর কাঁধে হাত রাখলাম। সে চাদর সরে গেল একপাশে। নিচে একটি স্লিভলেস ব্লাউজ, যা থেকে ওনার কোমল উজ্জ্বল বাহু ঝিকমিক করছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি চাই এই মুহূর্তটা শুধুই আমাদের হোক, আপনি যদি রাজি থাকেন। তিনি কোনো উত্তর না দিয়ে আমার কাঁধে মাথা রাখলেন। তার নিঃশ্বাস গা ছুঁয়ে যাচ্ছে, ধীরে ধীরে আমার বুকের ভেতরে ঢুকে যাচ্ছে এক গোপন অভিপ্রায়। আমরা ধীরে ধীরে একে অপরের খুব কাছাকাছি এলাম। আমি ওনার কপালে চুমু খেলাম, তারপর গালে, তারপর ঠোঁটে। এই চুমুতে ছিল না হঠকারিতা, ছিল ধৈর্য, ছিল ভালোবাসা, ছিল এক পুরনো বুক চাপা অনুভূতির মুক্তি। তিনি তখন চোখ বুজে বললেন, আমি কাউকে ভালোবাসিনি অনেক দিন, আর আমার শরীরও কারোর ছোঁয়া পায়নি অনেক বছর, কিন্তু আজ মনে হচ্ছে আমি আবার বেঁচে উঠেছি। আমি ধীরে ধীরে ওনার গলার কাছ দিয়ে আলতো চুমু খেতে লাগলাম। উনি এক হাত দিয়ে আমার মুখের পাশে স্পর্শ রাখলেন, নরম, কাঁপা আর বিশ্বাস ভরা।
আমরা খুব আস্তে সম্মান রেখে একে অপরকে আলিঙ্গন করলাম। উনি বললেন, তুই আমার ভিতরকার শূন্যতাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করিস রাহুল, শরীর দিয়ে নয় শুধু, মন দিয়ে, চোখ দিয়ে, সাহচর্য দিয়ে। আমরা রাতভর পাশে শুয়ে থাকলাম, আলিঙ্গনে, আদরে, উষ্ণতার ঢেউয়ে। এই ছিল এক শারীরিক মিলন নয়, এক আবেগের পরিপূর্ণতা। সকালে ঘুম ভাঙতেই আমি চোখ মেললাম শালিনী ম্যাডামের মুখের দিকে। ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে নরম রোদ, আর সেই রোদের আলোয় ওনার মুখটা যেন আরও শান্ত, আরও কোমল লাগছিল। তিনি তখন চুপ করে আমার পাশে শুয়েছিলেন, এক হাত আমার বুকের উপর, আর মুখে একরকম অস্বস্তির ছায়া। আমি বললাম, আপনি যদি চান আমি এই সম্পর্কটা শুধু এই ঘরেই না, বাইরে থেকেও আঁকড়ে ধরব। তিনি আস্তে করে বললেন, আমি তো চাই তুই পাশে থাকিস, কিন্তু সমাজ কি আমাদের মেনে নেবে রাহুল? আমি উঠে বসে বললাম, সমাজ তো প্রশ্ন করবেই, কিন্তু আপনি কি পারবেন সমাজকে ছাড়িয়ে এসে আমার হাতটা ধরতে? তিনি একটু চুপ করে থাকলেন, তারপর উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে বললেন, আমার বয়স, বিধবা পরিচয়, একা থাকা, সবকিছুকে আমি লজ্জা নয়, সাহস দিয়ে মোকাবিলা করেছি। কিন্তু ভালোবাসা পাওয়ার অধিকার কি আমি আজও রাখি? আমি পিছন থেকে গিয়ে ওনার কাঁধে হাত রাখলাম, বললাম, আপনার চোখ, আপনার মন, আপনার শরীর সবকিছুই সুন্দর, গ্রহণযোগ্য, শুধু আমার কাছেই না, একজন সত্যিকারের ভালোবাসার যোগ্য মানুষের কাছে। এবং আমি সেই মানুষ হতে চাই। আমরা একসাথে বাইরে ঘুরতে বেরোলাম, রেস্টুরেন্ট, সিনেমা, পার্ক। কিছু চোখ বিস্মিত ছিল, কিছু মুখ ফিসফাস করেছিল, কিন্তু আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়লাম এই সম্পর্কের সত্যকে সম্মান করার সাহসে। ম্যাডাম একদিন নিজে থেকেই বললেন, তুই যদি আমার পাশে থাকিস তাহলে আমি আর কাউকে ভয় পাই না। আমি হাসলাম, বললাম, আমি শুধু পাশে থাকব না, জীবনের পরবর্তী প্রতিটি দিন একসাথে কাটাতে চাই। তিনি চোখ ভিজিয়ে বললেন, তাহলে আজ থেকেই শুরু হোক আমাদের নতুন জীবন। এই গল্পে এক বিধবা নারীর নিঃসঙ্গতা, এক যুবকের সহানুভূতি এবং ধীরে ধীরে তৈরি হওয়া সম্পর্কের উষ্ণতা ও সাহসিকতাই মূল। সমাজপ্রথার আইরেও ভালোবাসা থাকতে পারে। বয়স বা সম্পর্কের পুরনো পরিচয় কখনো একজন মানুষকে ভালোবাসার অযোগ্য করে দেয় না। প্রেম মানে শুধু শরীর নয়, মনের পাশে দাঁড়ানো, সাহচর্য আর সম্মানই তার মূল ভিত। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।